তাহলে আমরা গতকাল আহ কোন পর্যন্ত পড়েছিলাম? এক থেকে আমাদের ছিল 17 ক পর্যন্ত। আজকে আমরা 18 থেকে মোটামুটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। আহ বুলবুলি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। শামিমা? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকে তো জয়েন করে নাই, অনেক ঘুমাচ্ছে। ওকে, সমস্যা নেই। আজকে থেকে রেকর্ডিং হচ্ছে ক্লাস। আমরা যারা জয়েন করতে পারে নাই তাদেরকে আজকে গ্রুপে আমরা রেকর্ডিং ক্লাসটা দিয়ে দিব। সমস্যা নেই, আমরা একবার রিপিট নিচ্ছি। আমরা অস্ত্র আইন 1878 সালের সংশোধনী 2002, এটি হচ্ছে 11 নং আইন। আমরা কি কি পড়েছিলাম? এক এক নম্বর পড়েছিলাম সংক্ষিপ্ত শিরোনাম আওতা। তারপরে পড়েছিলাম 2 কার্যকারী কারিতা ও আরম্ভ। 4 পড়েছি সংজ্ঞা। 5-এ পড়েছি বিনা লাইসেন্সে উৎপাদন, রূপান্তর, বিক্রয় নিষেধ। 6-এ পড়েছি বিনা লাইসেন্সে আমদানি রপ্তানি নিষিদ্ধ। 7-এ পড়েছি সরকারের অনুমোদিত যদি মাল গুদামে রাখতে হয় অবশ্যই সরকারের অনুমোদন প্রয়োজন। 10-এ পড়েছি সরকারের অর্থাৎ অস্ত্র গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। 11 হচ্ছে তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। 12 হচ্ছে সন্দেহজনক ভাবে অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে বিনা পণে গ্রেপ্তার। 13 পড়েছি লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন নিষেধ। 14 হচ্ছে বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র দখল রাখা নিষেধ। 15 পড়েছে যে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র রাখা নিষেধ। 16 হচ্ছে কতিপয় স্থানে অস্ত্রশস্ত্র থানায় অথবা লাইসেন্স ডিলার নিকট জমা দিতে হবে। 17 পড়েছি লাইসেন্স সম্পর্কিত বিধিমালা প্রণয়নের ক্ষমতা। 17 ক অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা নতুন থেকে শুরু করছি 18 থেকে। 18 বলা হচ্ছে এই আইনের বিধান অনুযায়ী, এখানে 2টি অপশন বলা হচ্ছে। 18 খুবই মনোযোগ দিতে হবে এটা রিটেনের জন্য। আমরা বিগত যে গাইড গুলো তো রয়েছে এটা রিটেনের জন্য, এবং এই পুলিশ হেডকোয়ার্টার্স 2020 সালে এই কোশ্চেনটা দিয়েছিল যে লাইসেন্স বাতিলের সাময়িক কিভাবে সাময়িক ব্যবস্থাকে স্থগিত করা যায়, এরকম কোশ্চেন। তাহলে আমরা এই দুইটি অপশন রয়েছে এখানে, ক এবং খ, এই একটু একটু মুখস্থ করবো। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ কিভাবে করা যেতে পারে। এখানে কোনো লাইসেন্স যদি নিম্নরূপ ক্ষেত্রে বাতিল অথবা সাময়িকভাবে কার্যকরী স্থগিত করা যাইতে পারে। এখানে দুইটি অপশন গুলো রয়েছে। এক নম্বর হচ্ছে জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা নির্বিঘ্নে। এই কথাটা মনে রাখতে হবে যে জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা নির্বিঘ্নে বা নিশ্চিত করার জন্য যদি সরকার প্রয়োজন মনে করে, তাহলে যিনি লাইসেন্স দিলেন, লাইসেন্স প্রদানকারী অথবা লাইসেন্স দানকারী কর্মকর্তা বা তাহার অধীনস্থ ভারপ্রাপ্ত কোনো কর্মকর্তা যিনি দায়িত্বে থাকবেন, অথবা জেলার কোনো ম্যাজিস্ট্রেট যথাযোগ্য কারণ লিপিবদ্ধ করে অনুরূপ কোনো লাইসেন্স বাতিল করিতে অথবা লাইসেন্স সাময়িকভাবে কি করবে, কার্যকারিতা স্থগিত করতে পারেন। এখানে যে বিষয়গুলো রয়েছে ভিতরে, 2-3টি লাইন, এই লাইনগুলো ভালোভাবে যেভাবে দেওয়া আছে সেভাবে মুখস্থ করতে হবে। কোনো বিকল্প নেই। অনেকে আহ, যেভাবে আছে সেভাবে মুখস্থ করবেন, মোটামুটি নিজের ভাষায় লিখবেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমত হচ্ছে কি, জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা নির্বিঘ্নে বা নিশ্চিত করার জন্য প্রয়োজন বোধ করিলে জেলার অর্থাৎ লাইসেন্স দানকারী কর্মকর্তা, এখানে যিনি লাইসেন্স প্রদান করলেন, বা তাহার অধীনস্থ ভারপ্রাপ্ত কোনো কর্মকর্তা, কোনো জেলার ম্যাজিস্ট্রেট যথাযথ কারণ লিপিবদ্ধ করে অনুরূপ কোনো লাইসেন্স বাতিল করিতে অথবা সাময়িকভাবে উহার কার্যকারিতা স্থগিত করতে পারেন। দুই দুই নম্বর হচ্ছে যিনি লাইসেন্সটা দিবেন বা লাইসেন্স পাওয়ার পর কোনো জেলা ম্যাজিস্ট্রেট অথবা এ আইনের অধীনে কোনো যদি মানে যে লাইসেন্সটা প্রদান করলেন বা লাইসেন্স দানকারী ব্যক্তি এ আইনের অধীন কোনো অপরাধের দায়ে কোনো জজ বা ম্যাজিস্ট্রেট কি করতে, কোনো দোষী সাব্যস্ত হয়, মানে কোনো অপরাধের সাথে জড়িয়ে যদি কোনো দোষী সাব্যস্ত হয়, তাহলে কি করবে, ওই জজ বা ম্যাজিস্ট্রেট সাথে সাথে লাইসেন্স বাতিল করে দিবে।
বা সাময়িকভাবে স্থগিত করতে পারবেন। এখানে আমাদের প্রশ্ন কিন্তু লাইসেন্স বাতিল এবং সাময়িকভাবে স্থগিত। বুঝতে পারছো যে এই শহীদ, শহীদ কি আসছে না? আছে স্যার, আছে স্যার। ভেরি গুড। ঘুম থেকে দেরি করে ফেলছো নাকি? আমরা শুরু করছি, সমস্যা নেই। আজকে 8টা পর্যন্ত ক্লাস নিব, সমস্যা নেই। তাহলে আমরা এখানে কয়টা পয়েন্ট, এখানে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে নিম্নবর্ণিত কোন কোন ক্ষেত্রে, আমরা এমসিকিউ আছে, কোন কোন ক্ষেত্রে লাইসেন্স বাতিল বা সাময়িক বা স্থগিত করতে পারেন। তোমরা যদি এই দুইটা লাইন ভালো করে না পড়ো, আমি কিন্তু মেইন বইয়ের আলোকে বারবার বলতেছি যে আমি এমসিকিউটাই করতেছি। আজকে মোটামুটি অনেকে ভালো করছো। শহীদ কত পাইছো? 16 পাইছি স্যার। ভেরি গুড। ধরে রাখার চেষ্টা করো, মেন বই পড়লে ভালো করবা। কোন ওই যে আমরা অবশ্যই পরীক্ষার আগ পর্যন্ত আমরা যে যা পড়াচ্ছি, ইনশাল্লাহ দোয়া করো যাতে আমরা পরীক্ষার আগেই আমরা 2-3 মাস বা 4 মাস আগে আমরা এমসিকিউ বই বের করে ফেলবো, ঠিক আছে? তখন আর একটু জি ভালো। স্যার। তাহলে আমরা এখানে লাইসেন্স বাতিল সাময়িক করতে পারি কয়টি ক্ষেত্রে? কয়টি ক্ষেত্রে? দুইটি। এক নম্বর হচ্ছে শান্তি শৃঙ্খলা ক্ষেত্রে, আরেকটি হচ্ছে যদি ম্যাজিস্ট্রেট কোনো ওই লাইসেন্স দান, লাইসেন্স দানকারী ম্যাজিস্ট্রেট বা প্রধানকে ভারপ্রাপ্ত কর্মকর্তা, যদি ওই ব্যক্তি যদি কি হয় কোনো অপরাধের সাথে দণ্ডিত হয়, তাহলে সাথে সাথে ম্যাজিস্ট্রেট কি করে দিবেন? লাইসেন্স বাতিল করে দিবেন বা সাময়িক বা স্থগিত করে দেবেন। সহজভাবে আমরা বলতে পারি যে এক হচ্ছে জননিরাপত্তা শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে, দুই হচ্ছে দণ্ডর ক্ষেত্রে যদি শাস্তি হয় বা সাজা হয়। মনে থাকবে? তাহলে আমরা 19টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুধু রিডিং এর ক্ষেত্রে। আমরা এতক্ষণ যা পড়েছি এই পিছনে, এই 19-এ তা বলা রয়েছে। এটা শুধু জাস্ট হেডলাইন পড়ে নিলেই হবে। 19-এ বলা হচ্ছে আমরা এই ধারাগুলোতে মামলা রুজু হয়, থানা 19 এবং 19-এর এ বা 19-এর ক। তাহলে 19টা মনে রাখবো কিভাবে? এখানে প্রথমে বলা রয়েছে 5, 6, 10 ও 13 থেকে 17 পর্যন্ত। তাহলে এই এই যে ধারাগুলো রয়েছে এখানে, এখানে এই ধারাগুলো লঙ্ঘনের শাস্তি। এগুলো মুখস্থ করার বিষয় না, আমরা কিন্তু অলরেডি পড়েছি, 5 পড়েছি, 6 পড়েছি, 10 থেকে 13 পর্যন্ত আমরা লঙ্ঘনের শাস্তিগুলো অলরেডি পড়ে। এই ধারা বোঝার কিছু নাই, ঠিক আছে? অর্থাৎ এই ধারাগুলো যদি কেউ লঙ্ঘন করে জাস্ট মুখস্থ রাখবা। 19-এর সাজা হচ্ছে 7 বছরে কম হবে না, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং 7 বছরে কম হবে না। শহীদ বলো যে 19 ধারা সাজা কত? স্যার, 7 বছরের কম হবে না, যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত। ভেরি গুড। এখানে শুধু 19-এ পড়বা 5, 6, 10, 13 থেকে 17, 7 বছর কম হবে না। আর 19-এর ক হচ্ছে 10 বছরে কম হবে না, যাবজ্জীবন কারাদণ্ড। 19-এর কতে সাজা কত? 10 বছরের কম হবে না, যাবজ্জীবন পর্যন্ত হবে স্যার কারাদণ্ড। ভেরি গুড। এই এই পার্থক্য এইটুকুই। এখন পার্থক্য একটু আছে, এখানে 19-এ যায় পড়লা 5, 6, 10, 13, 14, 13 থেকে 17, 13 আছে, 14 আছে, 15 আছে, 16, একদম 17 পর্যন্ত মুখস্থ করবা। 19-এর কতে দেখো বলা রয়েছে 6, 13, 14, 15, মাত্র তোমার হচ্ছে 4টা সেকশন। যে আমরা কিন্তু এই 19-এ ক দিয়ে বেশি মামলা রুজু করি আমরা থানায়, প্র্যাকটিক্যালি আমরা যেটা পাই ম্যাক্সিমাম, যে এখানে আমরা যে পিস্তল, রিভলভার, রাইফেল, শটগান, অন্যান্য আগ্নেয়াস্ত্র সম্পর্কে যদি হয়, তাহলে এই কয়েকটা বিষয় পিস্তল, রিভলভার, রাইফেল, শটগান অথবা অন্যান্য আগ্নেয়াস্ত্র সম্পর্কে কোনো অপরাধ করলে তাহলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের কম হবে না। এখানে একটা বিষয়, যেমন আমরা অস্ত্র যে মামলাটা দিই অনেক সময় এটা বলা হচ্ছে যে কত 19 ইঞ্চির পরে যদি হয়, এরকম আমরা জানি যে সেটা অস্ত্র হিসেবে গ্রহণ গ্রহণ হয় এবং অস্ত্র আইনে 19-এর পদে মামলা নেয়। তাহলে কি কি? হ্যাঁ দিদি, কি বলতে চাচ্ছিলেন? না তো, ও, ওকে। আচ্ছা। দেখলাম কয়জন আছে। আচ্ছা তাহলে 19 এবং 19-এর পার্থক্য কি দিদি বলেন তো? একটা পার্থক্য বলেন। বুঝি নাই আবার, 19 আর 19-এর কয়ের পার্থক্য? একটা পার্থক্য বলেন। একটা দেশি অস্ত্র আর একটা বিদেশি অস্ত্র। ভেরি গুড। একটি দেশি একটি বিদেশি, সহজ ভাষায় বলে দিল। তাহলে আমরা একটা হচ্ছে 7 বছর আর একটা 10 বছর, দুইটাই কিন্তু যাবজ্জীবন, তাই না? শুধু হুম। আমরা পার্থক্য তো সময়ের, একটা 19 হচ্ছে 7 আর 10 হচ্ছে 10 বছর কম হবে না। 20-এ আসতেছি, 20 বলা হচ্ছে যদি গোপনে 5, 6, 10, 14, 15, এগুলো শুধু রিডিং নিবেন, রিডিং নিলেই হবে। এগুলো আমাদের পরীক্ষায় এই পর্যন্ত আসে না, তবে এই যে দণ্ডটা অনেক সময় আসে। সরি। 20 হচ্ছে গোপনে 5, 6, 10, 14 ও 15 ধারা লঙ্ঘনের শাস্তি। এখানে একই অবস্থায় প্রথমে যেহেতু হেডলাইন বলেছে যে গোপনে,
তবে এই আইনে বলা রয়েছে যদি কেহ গোপনে যদি এই 19-এর ক ঘ আমরা যে ক যে পড়লাম, এখানে যে ক ঘয়ের কথা বলা রয়েছে, ঘর কথা বলা রয়েছে চ, এই যদি বর্ধিত কোনো কাজ করে তাহলে আমরা সামনে 25 ধারা পড়বো। 25 ধারা বলা রয়েছে তল্লাশির কথা, আমরা আসতেছি। যদি কেউ লুকানোর চেষ্টা করে তাহলে 7 বছরের কারাদণ্ড। কত বছর? 7 বছর। তবে একটু কথা বলা রয়েছে এখানে, যদি যদি পিস্তল হয়, রিভলভার হয়, শটগান হয়, যদি এই ধরনের কোনো অপরাধ করে তাহলে অবশ্যই সর্বোচ্চ অর্থাৎ 14 বছর পর্যন্ত কারাদণ্ড দণ্ডিত হবে। কত? 14 বছর। এখানে 14 বছর। 20-এ বলা রয়েছে 14 বছর। আমরা সাজা পেলাম অলরেডি, 7 বছর পেলাম, 10 বছর পেলাম, এখন 20-এ কত? 14 বছর। আর যদি সেটা যদি অস্ত্র সম্পর্কিত হয়, রাইফেল হয়, শটগান হয়, পিস্তল হয়, রিভলভারে, এই ধরনের হলে হবে। যদি গোপনে তো যদি এরকম পাওয়া যায়, গোপনে, মামুন চলে আসছে না, যদি গোপনে এরকম যদি পাওয়া যায় তাহলে সেটা 14 বছরের পর্যন্ত মেয়াদে কারাদণ্ড হবে। আজকে অসুবিধা নেই, আজকে থেকে তোমার রেকর্ডিং ক্লাস হচ্ছে, রেকর্ড যারা অনেকে একটু সমস্যা হয় পরে রেকর্ড একটু আরেকবার ক্লাসটা রিপিট করে নিবা। আমরা আসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা 19-এর ক এবং 20, এখানে 19-এর কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মামলার ক্ষেত্রে প্রয়োজন। আর 20টা আমরা শুধু রিডিং দিবেন। আর এখন 20-এর কটা হচ্ছে লিখিত প্রশ্ন। বর্ধিত দণ্ড, বর্ধিত দণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে কতিপয় ক্ষেত্রে শাস্তি বা দণ্ডের পরিমাণ বৃদ্ধি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখিতর ক্ষেত্রে। এই প্রশ্নটা লিখিত পাশে লিখে রাখতে পারেন, আমি যখন পরীক্ষা নেবো লিখিত নিব এটা। 20-এর ক, এখানে মনে হয় সর্বোচ্চ সাজা অস্ত্র আইনের আমরা পাবো আর কি, যে কোন কোন ক্ষেত্রে অস্ত্র আইনের বিধান বা 1878 সালের অস্ত্র আইনের শাস্তির পরিমাণ বৃদ্ধি করা যায়। অন্যান্য আইনে বর্ধিত দণ্ডের কথা বলা রয়েছে, আমরা এই অস্ত্র আইনে এই আইটাই পাবো। তো 20-এর ক বলা রয়েছে এ আইনে যাই থাক না কেন, এই আইনে 13 ধারার বিধান অমান্য করি। আমরা 13 কি পড়েছি একজন বলো তো? 13। অস্ত্র শস্ত্র বহনকারী। ভেরি গুড। লাইসেন্স লাইসেন্স। ব্যতীত, লাইসেন্স ব্যতীত, তাই তো? জি। গুড। তাহলে এখানে কথা বলা রয়েছে এ আইনের যাই থাকুক না কেন, এ আইনের বিধান অর্থাৎ 13 ধারা বিধান অমান্য করে যদি কেউ লঙ্ঘন করে, পিস্তল, রিভলভার, রাইফেল, শটগান, এই কথাগুলো কিন্তু বারবার আসতেছে প্রত্যেকটা ধারায়। আমরা এই অস্ত্র আইনে একটা বিষয় শিখছি, সেটা হচ্ছে কোথাও অস্ত্রশস্ত্র, সামরিক, এই সামরিক ভান্ডার, অস্ত্র সরঞ্জাম, এই কথাগুলো কিন্তু বারবার বলতেছে। আবার এখানে আইসা আমরা এই 3টা ধারা তাই পাইছি যে কি কি হয়, যদি সেটা পিস্তল হয়, রিভলভার হয়, শটগান হয়, এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অর্থাৎ কোনো রূপে আগ্নেয়াস্ত্র সজ্জিত থাকে। এই আগ্নেয়াস্ত্র সজ্জিত বলতে কি বোঝায় শহীদ? আগ্নেয়াস্ত্র সজ্জিত, এটা স্যার সামরিক অস্ত্র শস্ত্র না স্যার, সামরিক আগ্নেয়াস্ত্র, সরঞ্জাম। হ্যাঁ সামরিক সরঞ্জাম। এখন আগ্নেয়াস্ত্র সজ্জিত মানে মনে করো সে অস্ত্র অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেছে, এরকম কিছু, মানে একটা বড় একটা অস্ত্র, এরকম যে জি স্যার। অস্ত্র নিয়ে, এটাই। অথবা পোশাক পরে তো একমাত্র আমরা যে বাহিনীগুলো রয়েছে এগুলো তো দেখি, এগুলো তো আমরা চ্যালেঞ্জ করি না, আমরা বুঝি যে কারা। এরকম অ্যাক্সিডেন্ট এই পর্যন্ত হয় নাই যে সেনা নৌ বিমান বাহিনী পুলিশ এরকম হঠাৎ, রেয়ার। বাইরের কান্ট্রি গুলো হয়েছে, আমাদের খুব রেয়ার যে পোশাক পরে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটাইছে, তাই না, আমরা আমাদের বাংলাদেশের। কিন্তু জি সিভিলে অস্ত্র নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা চ্যালেঞ্জ করি। যেমন বিশেষ করে আমি যেটা পাইছি বাস্তবে, এই যেমন বসুন্ধরা, ঢাকা তেজগাঁ থানার আমরা এখানে আমি যখন ডিউটি করতাম, ওই অস্ত্র নিয়ে আসতো মানে পিছনে বা ব্যাগে, আমরা চেক করে পাইতাম, তখন কি করতাম, চ্যালেঞ্জ করতাম, সালাম দিতাম ভদ্রতার সহিত। আমরা তাদেরকে বলতাম যে আপনার লাইসেন্স আমরা দেখতে চাই। তো আমরা এটা ভদ্র, এটা হলো তোমার মানে এটা পারিপার্শ্বিক তোমাকে নির্ভর করবে। আর তাই বলে তুমি ওখানে অস্ত্র দেখে কারিয়ে নিবা সেটা না, চ্যালেঞ্জ করবা যে আমরা আপনাকে সন্দেহ হচ্ছে, আপনি অস্ত্রটা প্লিজ, আপনি অস্ত্রটা আমরা নিয়ে নিতে চাই আপনার কাছ থেকে, আপনি লাইসেন্স দেখেন। উনি উনি যথার্থভাবে উনি কারণ দর্শে সেটা আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাবো সাথে সাথে। এবং বিশেষ করে ওখানে যারা থাকবে, যে এখানে যেভাবে ডিউটি থাকবে, ওখানে কনসার্ন অথরিটি থাকবে, তাদের সহযোগিতায় তারাও হেল্প করবে। তুমি তোমার তোমার প্রপার যে বিধান রয়েছে, যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী তুমি কাজ করো। ওকে, তাহলে আমরা এ আইনের 13 পেলাম, তারপর বলছে এ আইনের 14 অথবা 15 ধারা লঙ্ঘন। তার মানে এখানে 3টি ধারা রয়েছে এই ধারার ভিতরে, সেটা হচ্ছে 13, একটা হচ্ছে 14, একটা 15, অর্থাৎ বহন, দখল এবং কতিপয় স্থানে। আমরা 3টা পড়েছি না? 13 তো জি স্যার। বলেছি বহন, তারপরে দখল, তারপর কতিপয় স্থান ছাড়া রাখা যাবে না। এই 3টির ক্ষেত্রে বলা রয়েছে যদি অমান্য করে আগ্নেয়াস্ত্র তার নিকট বা তার নিয়ন্ত্রণে রাখে। দেখো, 3টা ধারা যদি অমান্য করে যদি কোনো ব্যক্তি ও অস্ত্রটি তার নিয়ন্ত্রণে রাখে, তাহলে তোমার কাছে যদি মনে হয় পারিপার্শ্বিকতায়
সে হত্যাকাণ্ড ব্যবহার করার জন্য আগ্নেয়াস্ত্র রেখে দিয়েছে বা রাখছে, তাহলে সেই ব্যক্তিকে আইনে সাজা কত বলেছে? সাজার বলা রয়েছে প্রাণদণ্ড, অর্থাৎ প্রাণদণ্ডে দণ্ডিত, অর্থাৎ মৃত্যুদণ্ড, তাই তো? জি অথবা স্যার। যাবজ্জীবন অথবা স্বল্পতর কারাদণ্ড, 14 বছর মেয়াদের কারাদণ্ড দিতে হবে এবং তাহার সহিত জরিমানাও হবে। তাহলে এই ধারা আমরা কি শিখলাম? আরেকবার রিপিট নিচ্ছি আমি, যে বিষয়ের কথা বলা রয়েছে কতিপয় ক্ষেত্রে শাস্তি বা দণ্ডের পরিমাণ বৃদ্ধি। এখানে 3টি ধারা যদি অমান্য করে যদি ওই ব্যক্তি যদি অস্ত্রে সজ্জিত হয়, তাহলে তোমার কাছে যদি পারিপার্শ্বিকতা মনে হয় যে এই অস্ত্রতে বড় ধরনের কোনো হত্যাকাণ্ড ব্যবহার করার জন্য সে প্রস্তুতি নিয়েছে বা এখানে অবস্থান করেছে, তাহলে সেই ব্যক্তি কি হবে? প্রাণদণ্ডে দণ্ডিত, অথবা যাবজ্জীবন অথবা স্বল্পতর অথবা 14 বছরের কারাদণ্ড অথবা উহার সাথে জরিমানা, 4টা সাজার কথা বলা হয়েছে। ক্লিয়ার এই ধারা? ক্লিয়ার স্যার। তাহলে এখানে কয়টা ধারা আছে এই বিশের কতে? বিশের করতে স্যার আছে স্যার 3টা দ্বারা। ভেরি গুড, গুড। কারো সমস্যা আছে এই ধারা? এটা কিন্তু রিটার্নের, আমি এই জন্য একটু সময় নিলাম, 2-3 মিনিট। না স্যার। আচ্ছা, শামিমা, বুঝার কোনো সমস্যা আছে এই ধারা? আচ্ছা, এখন আসেন, এরপর আমরা দেখতে নেক্সট 21, শুধু রিডিং এবং এটা শর্ট প্রশ্নের জন্য আসতে পারে পরীক্ষায়। বলা রয়েছে 21, লাইসেন্সের শর্ত ভঙ্গ বা লঙ্ঘনের শাস্তি। আমরা যে লাইসেন্স পড়েছি কত ধারায়? লাইসেন্সের সংজ্ঞা 17। 4 দ্বারায়। ভেরি গুড। এখন যদি কেউ লাইসেন্সের শর্ত ভঙ্গ করে, লাইসেন্সের শর্তগুলো তো আসলে আমরা ওই 4 শুধু সংজ্ঞা পড়েছি, আর লাইসেন্সের সম্পর্কে বিধিমালা বলা রয়েছে 17 ধারা, তাই না? জি এরপরে স্যার। লাইসেন্স সম্পর্কে বিধিমালা আরো অনেক কিছু রয়েছে, একটা বিধিমালার বই রয়েছে আইন। দেখ, এত আমরা তো পড়তে পারবো না, তবে কিছু কিছু বিধিমালা বলতে, যে লাইসেন্স বিধি দু একটা বলি, যে আপনি লাইসেন্স অস্ত্র থাকলে আপনি অস্ত্র কারো দিকে তাক করতে পারবেন না, এটা একটা বিধিমালা। মানে আপনি অস্ত্রে বলা রয়েছে যে ইউ আর উইলিং টু শুটেড, মানে যে কোনো দিক দিয়ে চাইলে আপনি অস্ত্র তাক করে কাউকে করতে পারবেন না, মানে এইম করা যাবে না, মানে এইরকম অনেক রুলস রয়েছে। যেমন আমরা অস্ত্রের যে 4টি গোল্ডেন রুলস রয়েছে আমরা পড়ছি না, এরকমই কিন্তু ওদেরও যখন প্রাইভেট ব্যক্তিদের অস্ত্র দেওয়া হয়, এটা শুধু প্রাইভেট ব্যক্তি না, সকলের ক্ষেত্রে অস্ত্রের যদি নিয়ম কানুন না জানা থাকে, তাহলে সেই অস্ত্রের শর্ত লঙ্ঘনে তার শাস্তি রয়েছে এই 21 ধারায়। লেখছে যদি কেহ বা যদি কোনো ব্যক্তি লাইসেন্স শর্ত লঙ্ঘন করে, অমান্য করে বা কোনো কাজ করে, ওই যে তুমি যেমন ইয়েতে গেলা, যেন ডিউটি করতেছিলা, তোমাকে সে লাইসেন্স অস্ত্র লাইসেন্স সে নিয়ে আসে নাই, কিন্তু অস্ত্রের নিয়ে ঘুরতেছে, এটাও তো একটা লঙ্ঘন, ঠিক আছে? লাইসেন্স জি শর্ত, স্যার। অস্ত্রের সাথে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। তাহলে যদি কোনো কাজ করে বা কাজ করাতে বিরত থাকে, তদ্রুপ কাজ করে, অথবা এই আইনের 19-20, এই যে আমরা 19ও পড়েছি, 20ও পড়েছি, ওই যে গোপনে, একটা হচ্ছে 19 ধারা 5 থেকে 17 14 পর্যন্ত, আহ হ্যাঁ 17 পর্যন্ত, আর 20 ধারার যদি দণ্ড না হয়, অর্থাৎ বলতেছে এখানে 19 অথবা 20 ধারা যদি দণ্ডনীয় না হয়, তাহলে সেই ব্যক্তি 6 মাস, এই এই এখান থেকে একটা এমসিকিউ আসবে, অস্ত্র আইনের জরিমানার কথা বলা রয়েছে, এই জরিমানা গুলো মুখস্থ রাখতে হবে, পরীক্ষাটা সব সময় আসে, পুলিশ হেডকোয়ার্টার এগুলা দেয়া দেয়। তাহলে এখানে বলা হচ্ছে যে এই ধারার যে 19 অথবা 20 ধারা যদি তার যদি দণ্ড না হয়, তাহলে 6 মাস পর্যন্ত মেয়াদের কারাদণ্ড, এটা সাজা হচ্ছে 6 মাস, আর জরিমানা কত? 500 টাকা। তাহলে আমরা 21-এর সাজা কত? 6 মাস 500 টাকা। অথবা 500 টাকা, এটা মুখস্থ রাখবা, একটু কষ্ট হইলেও, মানে কিছু কিছু আইন আছে আমরা প্র্যাকটিস করাবো, এমসিকিউ মোটামুটি ভালো প্র্যাকটিস হবে, মুখস্থ হয়ে যাবে, টেনশন দরকার নাই। এখানে আরেকটা পাবো আমরা, 200 টাকা জরিমানা আমরা পাবো আরেকটা সামনে। এগোচ্ছি 22, আমরা 22 আসি। জ্ঞাতসারে লাইসেন্স বিহীন ব্যক্তি নিকট হইতে অস্ত্র, জ্ঞাতসারে লাইসেন্স বিহীন মানে কি? তুমি জানার পরও লাইসেন্স নাই এরকম যদি অস্ত্র ক্রয় করো, এবং এমন ব্যক্তির কাছে তুমি নিচ্ছ সে লাইসেন্স রাখার অধিকারী না, মাত্র লাইসেন্স নাই তার। যেমন একমাত্র বলা হচ্ছে আমরা লাইসেন্স কোথায় আমরা অস্ত্র জমা দিতে পারবো? থানায় দিতে পারবো, আর হচ্ছে লাইসেন্স মাত্র ডিলার, তাই তো? এই সকল বলা রয়েছে যে অধিকারী নহে এমন ব্যক্তি নিয়ে অস্ত্র যদি তুমি অর্পণ করো, তাহলে তোমার সাজা কত হবে? ডাইরেক্ট বলা রয়েছে 6 মাস এবং 500 টাকা জরিমানা। জাস্ট এইটুকু জানা রাখো, আর এখানে হেডলাইনটা মোটামুটি পড়ে নিলেই হবে। এখানে বলা হচ্ছে যে জ্ঞাতসারে লাইসেন্স বিহীন ব্যক্তি নিকট হতে অস্ত্র ক্রয় শাস্তি, শাস্তি কত? শাস্তি হচ্ছে 500 টাকা জরিমানা আর 6 মাস। উপরের তার নিচেটা কিন্তু 21-22 একই সেম সাজা, বুঝতে পারছো? তাহলে জি। এখানে এই হেডলাইনটা বুঝো নাই কে বলো তো? শহীদ বলো, এই হেডলাইনটার মানে কি?
22-এ স্যার, হ্যাঁ 22। 22-এ স্যার জ্ঞাত সারে বলছে, মানে আমি জানি যে ওই ব্যক্তির লাইসেন্স নাই, এমন ব্যক্তির নিকট থেকে যদি আমি অস্ত্র ক্রয় করি তার সাজা স্যার। ভেরি এবং গুড, যে স্যার ভেরি গুড। তাহলে সাজা কত? 500 টাকা জরিমানা, 6 মাস হবে। আমি যে 6 জানি মাস কারণ। এটা একটু হেডলাইন পড়লে হবে, এখানে কিছু না। তো 22টা মনে রাখো যে জ্ঞাতসার লাইসেন্স। 23 বিধি লঙ্ঘন। 23 হচ্ছে বিধি লঙ্ঘনের শাস্তি। দেখো আমরা 21-এ বললাম লাইসেন্স, 22-এ বললাম জ্ঞাতসারে লাইসেন্স বিহীন যদি ক্রয় করি অস্ত্র, আর 23 হচ্ছে বিধি লঙ্ঘনের। এই যে বিধিগুলা বলেছি, যে বিধিগুলা রয়েছে, যদি বিধি লঙ্ঘন হয় তো 23 হবে। তো বিধি লঙ্ঘনের সাজা হবে 1 মাস মেয়াদের কারাদণ্ড অথবা 200 টাকা পর্যন্ত জরিমানা। সর্বনিম্ন সাজা এখানেই মনে হচ্ছে এটাই, যে অস্ত্র আইনের 1 মাস কারাদণ্ড অথবা 200 টাকা জরিমানা। যদিও 1878 সালের অস্ত্র আইনের আজ থেকে দীর্ঘদিন, অনেক দিন, তবে এটা আগে ছিল, কিন্তু এখন জরিমানা বাড়ছে, ঠিক আছে। তবে এই জরিমানাটা এখনো এই সংশোধনে হয়তো একটু বাড়ানো আছে, কোনো সমস্যা নাই। তো পরীক্ষা যদি আসে আমাদের এটাই আসবে, কোনো টেনশন দরকার নেই। একটু নয়েজ আসতেছে, কেউ কেউ মনে হয় ফোন চালু রাখছে। আর দাঁড়াও, তোমাদেরকে একটু মিউট করে রাখি। তোমাদের কেউ মনে হচ্ছে ফোন টোন চালু। আচ্ছা, মিউট করে নিচ্ছি। আসছো? হ্যাঁ ঠিক আছে। এখন আমি একজনকে, ওকে, তাহলে এরপর আমরা দেখতে পাচ্ছি বিধি লঙ্ঘন 23। আজকে আমরা শেষ করে দিব। 23 হচ্ছে বিধি লঙ্ঘন। বিধি লঙ্ঘনটা কি আমরা একটু আগে বলেছি। 24 বাজেয়াপ্তকরণের ক্ষমতা। শুধু এটি হেডলাইন নিলেই হবে। 24 হচ্ছে বাজেয়াপ্তকরণ। অন্যান্য আইনও আমরা পাবো, অন্যান্য আইনের বিধানও আমরা পাবো। 24 যে বাজেয়াপ্তকরণ, যে এই আইনের অধীন কোন অস্ত্র শস্ত্র, গোলা বারুদ অথবা সামরিক সরঞ্জাম, যদি এই তিনটি, অর্থাৎ আমরা অস্ত্র শস্ত্র, গোলাবারুদ অথবা সামরিক সরঞ্জাম সম্পর্কিত অপরাধে কোনো ব্যক্তি দণ্ডিত হলে, তাহলে সেই দণ্ড প্রদানকারী আদালত বা দণ্ডদানকারী আদালত বা উহার ম্যাজিস্ট্রেট স্বীয় বিবেচনা যদি মনে করেন, তাহলে উক্ত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ অথবা সামরিক সরঞ্জাম এবং উহা বহনকারী যানবাহন, বাক্স, বান্ডিল বা প্যাকেজ ইত্যাদি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারেন। পরীক্ষা আসবে যে বাজেয়াপ্ত করার নির্দেশ কে দিবেন? কে দিবেন? শহীদ? ম্যাজিস্ট্রেট দিবেন স্যার। ভেরি গুড। কি কি কারণে দিবেন? যদি বলছে অপরাধের দায়ে ব্যক্তি দণ্ডিত হয়, তাই না? যদি সে বিবেচনা মনে করেন, হ্যাঁ, বাজেয়াপ্ত করার ক্ষমতা হচ্ছে সংশ্লিষ্ট অর্থাৎ ম্যাজিস্ট্রেট। এবং ওই যে যে অপরাধগুলো হলো, যে 19 থেকে শুরু করে এই পর্যন্ত যে তুমি যে অপরাধগুলো পাইলা, এই যদি যদি মনে করে যে ম্যাজিস্ট্রেট, তাহলে তাকে দণ্ড দেওয়া প্রয়োজন। তাহলে সেই দণ্ড হলেই দণ্ড প্রদানকারী আদালত সে বিবেচনা করলে কি করবেন? ওই অস্ত্র বাজেয়াপ্ত করার একটা নির্দেশ দিতে পারবে। আসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখিত এবং পরীক্ষা আসে এই কোশ্চেন 25, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে আসবে। ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি আটক করেন। প্রায় প্রশ্নে আমাদের লিখতে হবে যে আমরা আমাদের যে ক্ষমতা, পুলিশের যে ক্ষমতা, যে ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি, ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন এবং ম্যাজিস্ট্রেটের কাছে আমরা অনুমতি নিব। আমরা এই এই ধারায় আমরা পুলিশ আইনে পাবো, অস্ত্র আইনে পাবো, আরো অন্যান্য আইনেও রয়েছে, পিআরবি তে পাবো। হ্যাঁ, এই আইনের কথা। তাহলে ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক সরাসরি, কিন্তু অনেকেই আমাদের কথা বলে ফেলি। এখানে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায়, আমরা অন দ্য স্পটে যারা ডিউটি করি, যে দেখি হঠাৎ করে একটা অস্ত্র পাওয়া গেছে। 2016 সালে একটা প্রশ্ন এসেছিল, 12 সালে একটা প্রশ্ন এসেছিল যে একটি অবৈধ অস্ত্র রাস্তায় পাওয়া গেছে, এখন করণীয় কি? শহীদ বলতো, প্রথম করণীয় কি? যদি অবৈধ অস্ত্র পাওয়া যায়, একটা বলতো, তোমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ? স্যার তল্লাশির ক্ষেত্রে স্যার। না, মনে করো অবৈধভাবে রাস্তায় একটা অস্ত্র পড়ে আছে। হুম, সন্দিগ্ধ হতে পারে, অথবা তোমার মনে করো বেয়ারিশ হতে পারে, মনে করো একটা পড়ে আছে রাস্তায়, একটা অস্ত্র, পিস্তল পড়ে আছে। এখন তুমি কি করো? প্রথম কাজটা কি হবে?
প্রথম কাজটা হলো স্যার, আমি স্যার ওই জিনিসটা স্যার সাক্ষীদের সামনে হেফাজতে নিয়ে স্যার আমি স্যার আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবো স্যার। ভেরি গুড, এটা একটা পয়েন্ট যে তুমি জানাবা। ভেরি গুড। এখন কারণ হচ্ছে এটাই তোমার কাজ প্রথম, মানে সাথে সাথেই তুমি তার রাতের রাতের বেলা তুমি সাক্ষী পাবে না, তোমার সঙ্গীয় যারা ফোর্স থাকবে, অফিসার থাকবে, তুমি তাদেরকে নিয়ে দ্রুত এটাকে হেফাজতে নিতে হবে। এটা একটা কাজ। কারণ হচ্ছে একটা কারণেই এখানে বলা রয়েছে যে এই অস্ত্র যে কোনো সময় এখান থেকে তুলে নিয়ে বা এখান থেকে নিয়ে যে কোনো ধরনের একটা অপরাধ করার সম্ভাবনা রয়েছে, এই এই মাথায় রাখতে হবে। তাই না? এরকম জি যদি স্যার। টেন্ডেন্সি থাকে যে অপরাধ করে ফেলতে পারে, তাহলে এটাকে আমি রাত 2টা বাজে 3টা বাজে আমি তো সাক্ষী পাবো না, কারণ আইনে বলা রয়েছে সাক্ষীদের উপস্থিতিতেই তুমি কি করবা, এই জব্দালি করবা। কিন্তু যেহেতু তুমি ওইটুক প্রয়োগ করতে পারতেছো না, তুমি পরবর্তী কার্যক্রম গুলা করবা। তুমি থানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে জানাইলা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসের ইনচার্জে জানাইলা। তারপর জি তোমার স্যার। এরপর যদি উপরে জানাইতে চাও ডিসি স্যারদের জানাবা। এরপর জিডিতে নোট দেবো। বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে আমাদের আইনের বিধান, আমরা যা যা করি জব্দ তালিকা করি, আমরা জিডিতে নোট দেই, এরপর আমরা মালখানায় রাখি, অর্থাৎ ম্যাজিস্ট্রেটকে আমরা জানাই দিই। এই ধরনের প্রসেসিং গুলো আইনে বলা রয়েছে, আমরা এগুলো প্রশ্ন আলোচনা করতে কোনো সমস্যা নেই। তবে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে বলছে ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি আটক করে না। এখন আইনে বলা রয়েছে তুমি অস্ত্রটা জব্দ করতে গেলে বা ধরতে গেলে তুমি একজন ম্যাজিস্ট্রেটের প্রয়োজন। এখন এই সময় তো তুমি পাচ্ছ না। এই যে একটা কথা বলা যায়, এই অস্ত্র নিয়ে যে কেউ অপরাধ করে ফেলতে পারে, তাই না? এই জন্য এই সময়টাকে তুমি দ্রুত তোমার হেফাজতে নিতে হবে। অপরাধ করে ফেলে তোমার অপরাধ প্রতিরোধ করা, নিবারণ করা তোমার দায়িত্ব। এখন তুমি যদি এই প্রিভেন্টিভ অ্যাকশনটা না বোঝো, তাহলে তোমার দায়িত্ব তোমার তোমার যে একটা দায়িত্ব, তোমার এইটাই ফার্স্ট রেসপন্সিবিলিটি তোমার রেসপন্ডার হিসেবে। তাহলে আমরা জানবো ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি আটক করে এখানে কি বলা রয়েছে। কোন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন, দেখো বলে দিচ্ছে প্রথমেই, প্রথমে একটা মনে করার কথা বলছে যে কোনো ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তাহার এলাকাধীন বা এখতিয়ারাধীনে বসবাসকারী কোনো ব্যক্তির নিকট, ভালো করে মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট, বা দখলে বেআইনি বা অবৈধ উদ্দেশ্যে কোনো অস্ত্রশস্ত্র, গোলা বারুদ অথবা সামরিক সরঞ্জাম রয়েছে এবং উহার উক্ত ব্যক্তির দখলে বা উহার অধিকারে অনুরূপ অস্ত্রশস্ত্র, গোলা বারুদ অথবা সামরিক সরঞ্জাম, দেখো বারবার খালি একই কথা আছে, অস্ত্র গোলা বারুদ সামরিক সরঞ্জাম দখলে, অবৈধভাবে, অন্যায়ভাবে বহন, মানে এই কথাগুলো ঘুরে ফিরে। তোমরা যদি এই প্রথম থেকে মেন বইটাকে ভালো করে পড়ো, তোমাদের খুব ইজি হবে লিখতে। তা তাহলে জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হইবে। এই যে আমরা জননিরাপত্তা শান্তি শৃঙ্খলা আমরা কত ধারায় পড়েছি এই কথাটা, জননিরাপত্তা আমরা পড়েছি 18 ধারায়। 18 ধারে স্যার। ভেরি গুড। এই শব্দগুলো একটু এভাবে মুখস্থ করবা। তারপর তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার অনুরোধ তার ধারণার কারণে, দেখো যদি তোমরা মনে করো যে কোনো ব্যক্তির কোনো বাড়িতে বা কোনো যে কোনো ভাবে এই অস্ত্রটি লুকায়িত রাখছে, যে কোনো অপরাধ করতে পারে, তোমরাও কিন্তু তখন এটা ম্যাজিস্ট্রেটের কাছে একটা তল্লাশি পরোয়ানা নিয়ে আসবা, তাই না? শুধু এটা কিন্তু ম্যাজিস্ট্রেট তো সব জায়গায় উনি বাসায় বা কোর্টে বা যেভাবে উনি তো, ওনার কাছে যদি মনে হয় ধারণা করা হয় বা ওনাকে ধারণা করানো হয় বা জানানো হয়, তখন সেই ক্ষেত্রে কারণ লিপিবদ্ধ করে সেই ব্যক্তি গৃহে তল্লাশি আদেশ দিতে পারবেন। উনি দিতে পারবেন, উনি সরাসরি বলবেন যে এখানে এই বিল্ডিং এ বা এরকম অবস্থায়, উনি কি করবে, সরাসরি সেই ব্যক্তি গৃহ তল্লাশি আদেশ দিতে পারেন। তাহলে ম্যাজিস্ট্রেট গৃহ তল্লাশির আদেশ কে দিবেন এই অস্ত্র আইনে? সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যাই বলো না কেন। এবং সেখানে যে প্রাপ্ত অস্ত্র শস্ত্র মানে কি, সেখানে পাবে যেটা, অথবা সামরিক সরঞ্জাম উহার লাইসেন্স থাকিলেও তিনি সেগুলো আটকের নির্দেশ দিতে পারবেন, লাইসেন্স থাকিলেও। দেখছো, তুমি 12 ধারা পড়েছো, বিনা পড়ে গ্রেপ্তার করবা এবং পাবলিক করবে। এখানে বলছে, ওখানে বলা হয়েছে লাইসেন্স থাকুক না তো, এখানেও বলা রয়েছে লাইসেন্স থাকিলেও সেইগুলো আটকের নির্দেশ দিতে পারবেন এবং যতদিন প্রয়োজন মনে করবেন ততদিন তিনি উহা আটক রাখিতে বা হেফাজত রাখিতে পারবে। আরেকটু কথা বলেছে এখানে, একটা এমসিকিউ রয়েছে, এইরূপ ক্ষেত্রে তল্লাশি কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা কোনো ম্যাজিস্ট্রেট সরকারের ক্ষমতাত কোনো কর্মকর্তার উপস্থিতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা একটু পেন্সিল আন্ডারলাইন করে রাখো, যে তল্লাশির ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা কোনো ম্যাজিস্ট্রেট বা সরকারের ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার উপস্থিতি হইতে হবে। তুমি যে তল্লাশি করবা, তল্লাশিতে ম্যাজিস্ট্রেটও থাকতে পারে, ম্যাজিস্ট্রেট নিজেও করতে পারে, অথবা ম্যাজিস্ট্রেট বা সরকার যদি যাকে ক্ষমতা দিবে সেও সেই কর্মকর্তার উপস্থিতিতে করতে হবে। তো অস্ত্রাগার ইন্সপেক্টর নিম্ন নয়, আমরা প্রায় প্রায় যে পুলিশ পরিদর্শক, তাই না? যাক, সব পরিস্থিতিতে আমরা অস্ত্র আইনের তল্লাশি আমরা কি, আমরা পরিস্থিতি বিবেচনায় আমরা করতে পারি। তাহলে এই ধারাটা কোনো সমস্যা আছে কারো? 25-এ শামিমা, তারপর হচ্ছে না স্যার।
এই ধারা, কিছু কিছু ধারা আমরা একটু সময় নিচ্ছি, 2 থেকে 3 মিনিট 4 মিনিট, কারণ হচ্ছে এগুলো বোঝা রয়েছে। বুঝতে পারছো? এই জন্য একটু এক্সপ্লেন না করলে তোমরা বুঝবা না। ক্লিয়ার? 25 ধারা। বুলবুলি, মামুন কি বুঝতেছে? মামুন? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। কোনো বিরক্তি হলে বা কোনো সমস্যা হলে আমাকে জানাবা, কারণ প্রথম প্রথম ক্লাস তো মোটামুটি, এর পরবর্তী ধারাগুলো সব ঠিক হয়ে যাবে। এরপরে ক্লাসগুলো ভালো লাগবে। কারোর কাছে বিরক্ত লাগতেছে? শহীদ? বিরক্ত না স্যার, ভালো লাগতেছে। বিষয়টা হচ্ছে আমি অনলাইনে ক্লাস কমই নিছি। বিষয়টা হচ্ছে আমি মানে এমনি অফলাইনে ক্লাসগুলো বেশি নেওয়া হয়, আর ল্যাপটপ সামনে তো। কারণ আমার কাছে মনে হয় যে আমি অনলাইনে ক্লাসে মানে বুঝাইতে কষ্ট হচ্ছে, মানে মনে হয় বুঝতেছে না, এরকম কিছু ঠিক হয়ে যাবে এক সময় সময়, এক সময় আরো একটু ঠিক হবে। তো আর অফলাইনে থাকলে কি হয়, সবাই সামনাসামনি থাকে তো একটু যুক্তি তর্ক বেশি দেওয়া যায়। আর টেনশনের বিষয় না, আমরা সময় নিয়ে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আসি 26। 26 দ্বারা বলা রয়েছে, এটা শুধু হেডলাইন। ওই যে দেখো 26-এ আমরা এই পিছনে পড়ে আসছি, 26-এ পড়েছি সরকার কর্তৃক ক্রোক বা দখল এবং আটক। সব কিছুর মূলে সব জায়গায় বলা রয়েছে জননিরাপত্তার প্রয়োজনে সরকার যে কোনো সময় মনে করলে সরকার দখলও করতে পারে, আটক করতে পারে, ক্রোক করতে পারে। একদম ক্লিয়ার, 26 দ্বারা ক্লিয়ার যে সরকার কর্তৃক ক্রোক, দখল, আটক। শুধু হেডলাইন পড়বা যে সরকার সবই পারে, সরকার বাজেয়াপ্ত করতে পারবে। আমরা 24 দ্বারা পড়েছি, 24 সাথে 26টা মিলাই পড়বা। ওকে, 24 সাথে যে 26টা মিলাই পড়বা, যে ওখানে বাজেয়াপ্ত করতে পারে, আর 26 হচ্ছে ক্রোক করতে পারে, দখল করতে পারে, আটক করতে পারে। আচ্ছা, আমরা এখানে 27টা আমরা পরে নিব। একটু 28-এ চলে যাও। 27টা একটু থাকুক, 28-এ চলে যাও। অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। অপরাধ সময় তথ্য প্রদান আমরা পিআরবি তে কার্যবিধিতে কার মনে আছে যে ফৌজদারি কার্যবিধিতে কোনো অপরাধ সম্পর্কে তথ্য দিতে হয়? ফৌজদারি কার্যবিধি কত, পুলিশ আইনে কত, পিআরবি কত, কে বলতে পারবা? কোনো অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইতে হয়, ফৌজদারি কার্যবিধি কত? 150 পড়েছি। শহীদ, মনে আছে? স্যার পড়েছি স্যার। আচ্ছা, বুলবুলি কি লাইন আছে? বুলবুলি দিদি বলেন তো যে পিআরবি কত, ফৌজদারি কত, আর হচ্ছে পুলিশ আইন কত? কোন সংবাদ পাওয়ার সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইতে হয়। পুলিশ আইন কত? শহীদ? পুলিশ আইন হচ্ছে 23, আমরা পড়েছি পুলিশ আইন 23। আর হচ্ছে পিআরবি 120 বিধি, এই 3টা সেকশন বিধি আমরা পড়েছি। যে আর এখানে এই অস্ত্র আইনের ক্ষেত্রে বলা রয়েছে 28 অপরাধ সম্পর্কে তুমি তথ্য দিতে বাধ্য, অর্থাৎ তুমি অবশ্যই অবশ্যই দিবা। এখানে কি বলা রয়েছে, এই আইনের অধীনে দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠনের বিষয় যদি দণ্ডনীয়, সব জায়গায় বলছে কগনিজেবল অফেন্স, যদি কেউ অবগত থাকে, তুমি যদি অবগত থাকো, কোনো পাবলিক ব্যক্তি কোনো অবগত থাকে, জনসাধারণ অবগত থাকে, সেই ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ বা অজুহাত না থাকলে ডাইরেক্ট বলা রয়েছে ল্যাম এক্সকিউজ উইদাউট ডিলে, অর্থাৎ তুমি তুমি তোমার বিনা ওজোরে তুমি দ্রুততার সহিত কি করবা, তোমার যদি অজুহাত না থাকে অবশ্যই নিকটবর্তী পুলিশ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, এটি এমসিকিউ পরীক্ষা আসবে যে এই অস্ত্র আইনের বিধান অনুযায়ী সংবাদ কাকে কাকে দিবা, পুলিশ কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট তুমি তো সবাইকে জানাতে পারবা, তোমার কাছে তুমি ওভার দা টেলিফোন দেওয়ার তোমার সময় নেই। কারণ ম্যাজিস্ট্রেট এক এক সংশ্লিষ্ট, এক একটা থানার এক একটা কোর্টে ম্যাজিস্ট্রেট, তুমি তো ম্যাজিস্ট্রেট জানাতে পারবে না। এই যে বলা রয়েছে আইনে যে পুলিশ কর্মকর্তা, এই পুলিশ কর্মকর্তার কথা বলা রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা নিচের যে লাইনগুলো আছে একদম ইজি, যে তুমি এই কোথায় কোথায় কোনো রেল লাইনে, কোনো নৌজাহান, বিমান, মানে যেখানে যেখানে যে কোনো প্লেসে পরিবহনরত যদি, ওই যে আমরা পড়েছি ওই যে 11 ধারা তল্লাশি ঘাটল স্থাপনের, যেখানে আমরা পড়েছি যেখানে রয়েছে কি বাক্স, পেট্রা, প্যাকেজ, এগুলো কিন্তু আমরা পেয়েছি বেআইনি। সেখানে যদি কোনো অপরাধজনক অস্ত্র অস্ত্র পাওয়া যায়, গোলাবারুদ পাওয়া যায়, সামরিক সরঞ্জাম আছে বলে মনে হচ্ছে, তাহলে সেই যানবাহনে পরিবহনে নিযুক্ত কোনো কর্মচারী যদি কোনো সন্দেহ করে, তাহলে যুক্তি সংখ্যা অজুহাত না থাকলে নিকটবর্তী পুলিশ কর্মকর্তাকে বিষয়টি অবশ্যই জানাতে হবে। যেমন রেলগাড়িতে আমরা, ট্রেনে অনেকে জার্নি করে, ওই যে ট্রেন রেল পুলিশের যারা কার্যক্রম গুলো করে, তো ওই সবার ক্ষেত্রে একই। অবশ্যই যদি জানতে চায়, তাদের বাধ্যতা রয়েছে যে এখানে কি রয়েছে তুমি জানাতে বাধ্য। তোমার যদি ব্যাগে কিছু রয়েছে, উনি যদি সন্দেহ করে বলে আমরা একটু ব্যাগটা দেখবো, তাহলে তুমি তারা দেখাবে। এবং যদি অস্ত্র শস্ত্র যদি অবশ্যই পাওয়া যায়, ওই নিয়ারেস্ট পুলিশ স্টেশন তুমি অবশ্যই ওভার দ্য টেলিফোন হতে পারে, অথবা তুমি তোমার তুমি সরাসরি তুমি কথা বলতে পারো। তাহলে অপারের সময় তথ্য প্রদানের কত?
28। 29 ধারা প্রয়োজন নেই, 29 ধারার বাতিল হয়ে গেছে। 30 আসো। 30 এবং 30-এর ক, এই দুইটি ধারা রিটেনের জন্য একটু লেখা রাখো, রিটেন বা লিখিত, ধারার পাশে লিখিত এই দুটো, 30 এবং 30-এর ক। তাহলে 30 এবং 30-এর ক, আমরা এই 30 ধারায় বলা রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা একটু আগে যা পড়েছি যে কোন পদমর্যাদা অফিসার একজন তল্লাশির ক্ষেত্রে এই এখানে উপস্থিত থাকবে, এখানে এখানে এই বলা রয়েছে। তাহলে আমরা প্রথম পাবো 30। 30-এ বলা হচ্ছে এ আইনের অধীনে 19-এর চ, অর্থাৎ এখানে তল্লাশির পদ্ধতিটা কি হবে? পদ্ধতি হচ্ছে কোন ব্যক্তি এই আইন 19-এর চ অনুসারে যদি কোনো অপরাধ সংক্রান্ত কোনো মামলার বিষয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা মনোযোগ দাও, কোনো মামলার বিষয়ে কোনো ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো তল্লাশি। আমরা ফৌজদারি কার্যবিধি তো আমরা পড়বো, আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের বেসিক জানা রয়েছে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে যদি তল্লাশি হয়, আমরা তল্লাশি কততে করি? আমরা করি হচ্ছে, আমরা 46 থেকে আমরা 53 পর্যন্ত আমাদের গ্রেপ্তার সংক্রান্ত যে বিষয়গুলো তল্লাশি করি। 102 রয়েছে কার্যবিধি, 103 রয়েছে, এখানে কিন্তু আমরা তল্লাশি গুলা করি। এবং পিআরবি তো আমরা 280-র ক্ষেত্রে বলা রয়েছে যে তল্লাশির বিধানগুলো কি কি। তো এখানে এখানে বলা রয়েছে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে আমরা ফৌজদারি কত কত করি, 102 এবং 103, তাই না? এই তল্লাশি গুলো যে করি, সেই ক্ষেত্রে অনুরূপ উদ্দেশ্যে সরকার কর্তৃক, পরীক্ষা এমসিকিউ আসতে পারে এবং লিখিত, সরকার কর্তৃক বিশেষভাবে নিযুক্ত কোনো কর্মকর্তার উপস্থিতিতে করিতে হইবে, অন্যভাবে নয়। বলেই দিছে ডাইরেক্ট যে বিশেষভাবে নিযুক্ত কর্মকর্তা। বুঝতে পারছো? এই লাইনটা ভালো করে জানা রাখবা, এটাই এমসিকিউ, যে কোন কোন পদমর্যাদা লেখা থাকবে আইনে, তোমার ইন্সপেক্টর লেখা থাকবে না, লেখা থাকবে বিশেষ কোনো কর্মকর্তার উপস্থিতিতে, তখন এটা তুমি এটা পূরণ করবা, তোমার বৃত্তটা পূরণ করবা। তাহলে 30 হচ্ছে তল্লাশির পদ্ধতি। কে করবে? শামিমা কোথায়? শামিমা ঘুমাই পড়ছে নাকি? শামিমা বলো তো যে আহ, এই 30 ধারার তল্লাশির পদ্ধতি কোন পদমর্যাদার করবে, বোঝা যাচ্ছে? শামিম কি লাইনে আছো? আচ্ছা, কানেক্ট ক্লাস আছে, সমস্যা নাই। তাহলে শহীদ বলো তো। স্যার এটা বিশেষভাবে নিযুক্ত কোনো কর্মকর্তার ভেরি গুড। উপস্থিত। এভাবেই শিখবা। সরাসরি ইন্সপেক্টর বলবো না, সরাসরি আইজি বলবো না, সরাসরি দরকার নেই, ডাইরেক্ট বলবা, এটাই তোমার প্রপার, মানে এক, মানে তুমি আনসার আর কি। 30-এর ক, 30-এর কটা হচ্ছে খুবই ইজি, যে অস্ত্র শস্ত্র গোলাবারত বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। নিষ্প্রয়োজন মানে কি বলতো শহীদ? প্রয়োজন নাই, মানে প্রয়োজন নাই। তুমি যদি মনে করো বা তুমি না, এটা হচ্ছে বিচারের ক্ষেত্রে কে? আদালত। আদালত যদি মনে করে, ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এটি পিস্তল, এটা রিভলভার, এটা মনে করেছে এটা এটাই পিস্তল বা অন্য অস্ত্র, অস্ত্র সম্পর্কে ক্লিয়ার, পরীক্ষা, তাহলে সেটা পরীক্ষার কোনো প্রয়োজন নাই। আমরা অনেক সময় অস্ত্র পাওয়ার সাথে সাথে আমরা বিশেষজ্ঞের মতামত নিই, বুঝতে পারছো? বিশেষজ্ঞের মতামত নিয়ে আমরা এক্সপার্টের মতামত নিয়ে সেটা আমরা বিজ্ঞ আদালতে একটা প্রতিবেদন প্রেরণ করি, যেটা এটা এই অস্ত্র, এই বর্ণনা। তো আদালত যদি মনে করে, আদালতের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি যথার্থ মনে হয় তাহলে এটা অস্ত্র বা গোলাবারুদ কিনা, তাহলে পরীক্ষা করার বা বিশেষজ্ঞর মতামত আছে রয়েছে কিনা, বা পরীক্ষা প্রয়োজন হইবে না যদি তার অনুরূপ বিচারকারী আদালত মতে প্রয়োজন না হয়ে থাকে, অর্থাৎ এটা আদালতের এখতিয়ার। ঠিক আছে? তাহলে আমরা পরীক্ষা যদি আসে যে কোন কোন ক্ষেত্রে আদালতের বিশেষজ্ঞ মতামত নিষ্প্রয়োজন, তারা ধারাটা হচ্ছে 30-এর ক। অনেকে লিখবে 30-এর কর ব্র্যাকেট, দেখো 30-এর কর পর রয়েছে শর্ট হাইফেন, এগুলো যেভাবে আছে এভাবে মুখস্থ করবা। ক্লিয়ার? আচ্ছা, এখানে আজকে আমরা 30-এর খটা মোটামুটি 6টা অপশন রয়েছে, এটা আমি আলাদাভাবে পড়াবো, আমরা আজকে শেষ করে দিচ্ছি। এটা আমি কালকে ক্লাসের শুরুতে পড়ে আমরা যদি পরে পরীক্ষা নেব, এখানে একটু বোঝা রয়েছে, একটু কৌশল আছে, আমি এটা যদি পড়াই তোমাদের একটু প্যাচ লাগবে, এটা আমি পরে নিচ্ছি। কালকে ফার্স্ট ইয়ার আমি এটা 15-20 মিনিট একটা আলোচনা করবো, মুখস্থ করাবো এটা। 30-এর খ হচ্ছে তদন্তের সময়সীমা, এগুলো একটু মুখস্থ রাখবা। 30-এর শুধু হেডলাইনটা জানো, 30-এর খ হচ্ছে তদন্তের সময়সীমা। 30, আবার বলছি, 30-এর খ হচ্ছে অপরাধ তদন্তের সময়সীমা, অর্থাৎ তুমি যখন কোনো মামলা পাবা, আমি একটু হেডলাইন বলে দিচ্ছি, যখন তুমি কোনো মামলা পাওয়ার সাথে সাথে তোমার মামলাটা কত দিনের ভিতরে তুমি নিষ্পত্তি করবা, এই কথাটা এই বিধানে অর্থাৎ এই আইনে বলা রয়েছে 30-এর খ। এখানে প্রথম এবং দুইটা আয়ুর ক্ষেত্রে বলা রয়েছে, প্রথম আয়ু কতদিন সময় পাবে, এবং সেকেন্ড আয়ু কতদিন পাবে, এবং সর্বশেষ যদি তুমি এই সময়ের ভিতর তুমি শেষ করতে না পারো তাহলে কি কার্যক্রম হবে। আর যদি যে আয়ু শেষ করে গেছে, অথবা
যে সেকেন্ড আয়ু শেষ করতে পারে নাই অথবা প্রথম আয়ু শেষ করতে পারে নাই, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে এই 6 বলা রয়েছে। আমি আলাদা পড়বো, মোটামুটি আমি একটা হেডলাইন দিলাম। তাহলে 30-এর খ হচ্ছে অপরাধ তদন্তের সময়সীমা। 31 আসো। 31 বলছে এই আইনের সাথে তুমি অন্যান্য আইনের, পুলিশ আইনে তুমি 36-এ পাবা এই 31-এর সাথে, যে অন্য কোন আইনের প্রয়োগ নিষিদ্ধ হবে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি কোনো অপরাধের সাথে যদি নির্ধারিত শাস্তি অপেক্ষা যদি বৃহত্তর শাস্তি আদালতে সুপর্দ করা হয়, তাহলে আদালত এটা বিরত রাখতে পারে। কিরকম? এখানে একটা শর্ত আছে, তবে কোনো অপরাধের জন্য একই ব্যক্তিকে দুইবার শাস্তি দেওয়া যাবে না। এই আইনটা শুধু এই হেডলাইনটা একটু আন্ডারলাইন করে রাখো, যে একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দুইবার শাস্তি দেওয়া যাবে না। আমরা এটা হচ্ছে সাক্ষ্য আইনে পাবো, ফৌজদারিতে পাবো, তখন এটা তুমি বুঝবা যে এই কথাটা মানে এটা কি। এটা একটু বিস্তারিত একটু আলোচনা করব, যে একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দুইবার শাস্তি দেওয়া যাবে না। আমি একটু উদাহরণ বলবো, এটা সময় লাগবে। খালি এইটুকু জেনে রাখো যে এ আইনের প্রয়োগে নিষিদ্ধ হবে না, মানে এ আইনের প্রয়োগটা নিষিদ্ধ হবে না, ডাইরেক্ট বলছে। তোমার অন্যান্য যাই বলা রয়েছে, যে বলা রয়েছে একই অপরাধের জন্য ব্যক্তিকে দুইবার শাস্তি দেওয়া যাবে না, তবে হেডলাইন বলছে এ আইনের প্রয়োগ নিষেধ হবে না। তোমরা জাস্ট এইটুকু মনে রাখো, ভেরি ইম্পর্টেন্ট। শুধু রিটেন না, এটা হচ্ছে তোমার এমসিকিউ। আগ্নেয়াস্ত্র সুমারি গ্রহণের ক্ষমতা কার? সরকারের। এটা প্রায় পরীক্ষায় আসতে পারে, যে আগ্নেয়াস্ত্র সুমারি গ্রহণের ক্ষমতা, তা আগ্নেয়াস্ত্র সুমারি গ্রহণের ক্ষমতাটা এখানে কে করবে? সরকার করবে। যাকে নির্দেশ দিবে, আমরা তো পড়েছি যে সরকার একটা নির্দেশ সময় দিবে, যে এই বছর তুমি এই অস্ত্রগুলা তুমি আপনাকে একটা রিপোর্ট দেওয়া হবে, এই অস্ত্রগুলা গণনা করে বা একটা সুমারি গ্রহণ করে সেটা রিপোর্ট দিবে। তবে যদি দেখা গেছে একটা নির্ধারিত সময়ে সরকার সময় দিয়েছে যে এটা আগ্নেয়াস্ত্র সুমারি গ্রহণ করছে, কিন্তু যাকে ক্ষমতা দিয়েছে তার সামনে তুমি অস্ত্রটা তুমি নিয়ে যাবা, কিন্তু তুমি যদি নির্দেশ অমান্য করো, অস্বীকার করো, তাহলে 1 মাস কারাদণ্ড, 200 টাকা জরিমানা। আমরা 1 মাস কারাদণ্ড, 200 টাকা জরিমানা কত ধারায় পড়েছি বলতো? 23 ধারায় পড়েছি। 23-এর সাথে এই তোমার 32 দেখো মিল আছে, যে 1 মাস কারাদণ্ড অথবা 200 টাকা জরিমানা। মিল আছে না? 23-এর সাথে 32 এখানে। অর্থাৎ যদি হাজির করা বলা হয়, সেই হাজির করতে যদি অস্বীকার করে কোনো ব্যক্তি, তাহলে সেই ব্যক্তির 1 মাস কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা করে। সর্বশেষ 23 ধারা। 23 ধারা নোটিশ এবং মোকদ্দমা দায়েরের মেয়াদ, অর্থাৎ মামলা দায়েরের মেয়াদ। মনোযোগ দাও, নোটিশ অর্থাৎ কে নোটিশ করবে, আর মামলা মেয়াদ। কেউ যদি কাউকে মামলা করতে চায় এই অস্ত্র আইনে, তার মামলা করার আগে প্রক্রিয়া কি এবং কতদিনের মধ্যে নোটিশ করতে হবে। এই আইনের অধীন কোনো ব্যক্তি কৃতকর্মের দায়ে দেওয়ানি মামলা ব্যতীত, মনোযোগ দাও, দেওয়ানি মামলা কোথায় হয়? আদালতে হয়। সবসময় রাখবা, ফৌজদারি মামলা থানায় হয় আর দেওয়ানি মামলা আদালতে হয়। অর্থাৎ টাকা লেনদেন, জমি জমা সংক্রান্ত হলে দেওয়ানি, আর হচ্ছে ফৌজদারি হচ্ছে ক্রিমিনাল অফেন্স, অর্থাৎ ক্রিমিনাল ইন্টিমিডেশন হলে, তোমার দেহ সম্পত্তির ক্ষেত্রে হলে সেটা হচ্ছে ফৌজদারি। তাহলে এই কৃতকর্মের দায়ে দেওয়ানি মামলা ব্যতীত কারোর বিরুদ্ধে কোনো মোকদ্দমা, মোকদ্দমা মানে হচ্ছে তোমার হচ্ছে মামলা, ফৌজদারি মামলা দায়ের করিবার অন্তত 1 মাস পূর্বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার হচ্ছে রিটেনের জন্য, সরি, এমসিকিউর জন্য, যে মোকদ্দমা দায়ের কত মাস পূর্বে? 1 মাস পূর্বে নোটিশ করবে, নতুবা মোকদ্দমা বা মামলার কারণ ঘটানোর পর 3 মাস অতিক্রান্ত হলে মামলা দায়ের করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ আসবে পরীক্ষায় এখান থেকে। আমি আবার রিপিট দিচ্ছি, যে কৃতকর্মের দায়ে যদি দেওয়ানি মামলা কারোর বিরুদ্ধে বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করিবার অন্তত, অর্থাৎ দেওয়ানি মামলা ব্যতীত যদি ফৌজদারি হয়, সেই ক্ষেত্রে 1 মাস পূর্বে তাকে লিখিত নোটিশ করবা, অথবা যদি মামলা হওয়ার পর 3 মাস পরে সেটা কি করবে, অর্থাৎ মোকদ্দমা কারণ ঘটিবার পর 3 মাস পর সেটা অতিক্রম হলে মোকদ্দমা দায়ের করতে হবে। এই লাইনগুলো হুবহু মুখস্থ করতে হবে একটু, মানে এই যে 3 মাস, 1 মাস পূর্বে নোটিশ আর 3 মাস অতিক্রম হলে মোকদ্দমা, এটা মনে রাখলেই চলবে। এই রূপা, এত দেরি কেন? দেখি তো রূপা, রেসপন্স করো। বাড়ির কাছে মানুষ 10 ফেল করে। রূপা আসছে, আদা বর্তা নাই। রূপা কি ঘুম থেকে উঠছে নাকি, না পোশাক পরে রেডি হয়ে গেছো? তুমি হেডফোন লাগাও, তোমার কথা শুনতে পাচ্ছি না। লেট প্রেজেন্ট, আমরা এই যে আজকে অবসর সমস্যা নেই, আমরা রেকর্ডিং করেছি, আজকে থেকে রেকর্ডিং শুরু আমাদের। মোটামুটি সমস্যা নাই। তুমি আবার এই রেকর্ডিংটা শুনে নিও, আমরা মোটামুটি আজকে মোটামুটি শেষ করে দিছি। অস্ট্রেলিয়া আজকে শেষ। আমরা অস্ট্রেলিয়া শেষ, আমাদের রুটিনে দেখে নিবা, রুটিনে কি আছে। আমরা একবার 50টা আজকে একটু আমরা এই দিব। এখন আমরা কালকে 17 পর্যন্ত দিছি না, প্রায় 35 পর্যন্ত আমরা এই দিব, এমসিকিউ দিব। এমসিকিউটা সবাই আনসার করবা, আর কালকে দিব 50 পর্যন্ত এমসিকিউ।
দিয়ে আমরা লিখিত নিব। প্রয়োজন আরেকদিন সময় নিব, আমরা এই আইনটাকে ভালো করে শেষ করব। বুঝতে পারছো? মোটামুটি যাতে 1-2বার রিভিশন হয়, আমরা যে আইন ধরবো এই আইন শেষ করব। আচ্ছা শহীদ, বলো তো আমাদের এভাবেই পড়াবো নাকি অন্যান্য আইনে একসাথে ছোট ছোট প্রতিদিন পড়াবো? বলো মতামত দাও। স্যার এভাবেই পড়ান, এটাই ভালো স্যার। হ্যাঁ, এভাবে পড়লে মোটামুটি শেষ হচ্ছে। আর যার যে সমস্যা, ওই এডমিনের কাছে নক করবা, আমার কাছে নক করবা, যে এটা বুঝতেছেন স্পেশালি আরেকবার রিভিশন দেন, ক্লাস করেন, আমরা করে নিব। দিদি বলেন তো, দিদি কি লাইনে আছেন? দিদির কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। আমরা আজকে কি বার শহীদ? আজকে সোমবার স্যার। ভেরি গুড, সোমবার। আমাদের তাহলে তো আমরা তো যে রুটিন নিছি আমাদের তো আহ, আমাদের তো আরো আগেই শেষ হয়ে গেল। আমরা আরেকদিন নিব, আমরা যেহেতু 1-2টা গ্যাপ রাখছি ধারা, তো এমসিকিউ গুলো মোটামুটি পরীক্ষা যারা দিচ্ছ আর একটু ভালো করার চেষ্টা করো। আর হাতের লেখার কিছু বলি, মোটামুটি তোমার আমাদের এই ব্যাচে প্রথম ব্যাচে হাতে লেখা সবারই ভালো। তারপরে শহীদ, তুমি আর হচ্ছে দু একজন দেখি লেখাটা একটু টানা, লেখা সুন্দর তোমাদের। তোমার আমার কি মনে হচ্ছে তোমরা কি স্পিডে লেখছো নাকি ধীরে লিখতেছো? যদি স্পিডে লেখে থাকো, লেখার বার্নটা আরেকটু স্লো করো। মানে লেখা, তোমার লেখা লেখা খুবই সুন্দর, মানে আমার কাছে মনে হচ্ছে তুমি দ্রুত লিখে চলে যাচ্ছ পরীক্ষায়, বিভাগের মতো আমি পরীক্ষা। বলো। আমি স্যার অনেক চেষ্টা করি স্যার, আমার হাতের লেখা ভালো হয় না স্যার। না না, শোনো, লেখা আমি আমাদের গ্রুপে লেখা সবারই ম্যাক্সিমাম ভালো, আমি সবারই ভালোই লাগছে লেখা। আর এমসিকিউর ক্ষেত্রে তোমরা এমসিকিউ যারা লিখেছো অনেকে 10 পাইছো, একটু চেষ্টা করো একটু ভালো, আমার চেষ্টা করবা যে ফুল মার্ক পাওয়ার জন্য। আমি যখন পরীক্ষা নিব আমি যখন পরীক্ষা নিব তখন চেষ্টা করবা যে ফুল ফুল চেষ্টা করবা যে দু একটা ভুল যাতে না কম হয়। আর আমি তো প্র্যাকটিস এখনো করাইনি, এমসিকিউ প্র্যাকটিস করাবো, অনলাইনে প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। সময়ের ভিতরে দিতে হবে, সময়ের বাইরে একটা টাইম দেওয়া থাকবে। তোমরা টাইম দেওয়া থাকবে 10 মিনিটের ভিতর উত্তরপত্র দিবা, অনেকে এগুলো দিতেই থাকো না। ওই যে বিকালেও দেখিয়ে দিয়ে দাও না, তোমরা যখন দিবা টাইম দিবা, স্যার আমি এখন পরীক্ষা দিচ্ছি, ওকে, তাহলে আমি বুঝবো তুমি এখন পরীক্ষা দিচ্ছ। সকালে দিলাম বিকালে দিবা, উত্তর কেমন শোনা যায়? টাইমিং। তুমি যদি এখন সময় না লিখে দিবা স্যার আমি এখন ডিউটি যাচ্ছি, তাহলে তুমি বিকালে কি করবা, তুমি সেটা স্যার স্টার্ট স্টার্ট লিখে তুমি পরীক্ষাটা দিয়ে দিবা। ঠিক আছে? জি স্যার। আর শামিমা আমাদের এখানে অনেকে নতুন, মাহমুদুল, কেবল আসছো নাকি মাহমুদুল? জি স্যার। এইমাত্র আসছো? জি স্যার। ও শোনো স্যার আমি, স্যার। আচ্ছা যাই হোক, আমি রেকর্ডিং হয়েছে ক্লাসটা, কোনো সমস্যা নাই, ক্লাসটা তুমি প্রথম থেকে ক্লাসটা তুমি শুনে নিবা, ঠিক আছে? আমাদের তো সবার ডিউটি থাকে, সমস্যা নাই। তুমি ভিডিও রেকর্ডটা ভালো করে শুনে নিবা, পুরো ভিডিওটা শুনবা। আর এখন একটা পরীক্ষা হবে, পরীক্ষাটা তুমি পরীক্ষা দিও না, তুমি ক্লাসটা শোনার পর পরীক্ষা দিবা, ঠিক আছে? আমাদের আজকে ঠিক আছে। শেষ হয়ে গেছে, দু একটা ধারা বাকি রাখছি।